স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ভোটার তালিকার খসড়া নিয়ে ব্রিফ চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। 16 ডিসেম্বরের বক্তৃতায় সম্ভাব্য একটা উইন্ডো নিয়ে কথা বলেছেন যে 2025 সালের ডিসেম্বর থেকে শুরু করে 2026-এর জুন পর্যন্ত এই সময়কালের মধ্যে উনি একটা উইন্ডো আশা করছেন। তো আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটাই ধরে নিতে হবে প্রস্তুতির জন্য। অ্যাকচুয়ালি আমরা সবসময় প্রস্তুত। আজকে ভোটার তালিকা প্রণয়ন করার উদ্দেশ্য হচ্ছে এক ধরনের প্রস্তুতি। তো তদুপরি আমাদের যেহেতু আমরা যাচাই বাছাই সহ সবকিছু করছি, এই যাচাই বাছাই কার্যক্রম এবং বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদকরণ প্রক্রিয়ায় বেসিক্যালি দুটো জিনিস আছে। একটা হচ্ছে যারা 1 জানুয়ারি 2007-এর আগে যাদের জন্ম, 1 জানুয়ারি 2007 বা তার আগে যাদের জন্ম, অর্থাৎ যারা গতকালকে 18 বছর বয়প্রাপ্ত হয়েছেন কিন্তু ভোটার তালিকায় সন্নিবেশিত হন নাই, তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশিত করার এবং এই সংখ্যাটাকে আমাদের এই ভোটার তালিকায় সন্নিবেশ করতে কোনো আইনি জটিলতা নাই। আমরা রেডিলি আমরা নির্বাচনের আগে তফসিল ঘোষণার আগে যে একটা তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় তাদেরকে ঢুকিয়ে ফেলবো যদি আমরা এর মধ্যে তাদের তথ্য সংগ্রহ করতে পারি। দ্বিতীয় যে ক্যাটাগরি অফ ভোটার হবে যারা হচ্ছে এই বছরে যারা ভোটার হবেন, অর্থাৎ 2025 সালের 2রা জানুয়ারি থেকে 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা 18 বছর বয়প্রাপ্ত হবেন তাদের ব্যাপারে বর্তমান আইন অনুযায়ী ভোটার নিবন্ধন আইন এর ধারা 3 বর্গীয় জ অনুযায়ী যোগ্যতার তারিখ হচ্ছে 1 জানুয়ারি প্রতি বছর। তবে আমরা নির্বাচন কমিশন একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছি যে যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়প্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। সরকারের চেয়েও মানুষ গুরুত্বপূর্ণ, সেই মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাজসেবা দিবস উপলক্ষে রাজধানীতে ওয়াকাথনের উদ্বোধন অনুযায়ী আয়োজনে তিনি বলেন, মানুষই পারে তার সবটুকু দিয়ে কাজ করতে, আর মানুষ এক হলে অনেক কিছু অর্জন করা সম্ভব। বৃহস্পতিবার সকাল কুয়াশায় ঢেকে আছে রাজধানী। মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়াকাথন নিয়ে সাজ রব অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। উদ্বোধন আয়োজনে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অন্য বক্তারা। দেশের সাধারণ মানুষকে সবার আগে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি, মোটেই তুলনা করা যায় না। আমাদের শক্তি, ব্যক্তির শক্তি, এটা প্রচণ্ড শক্তি। একবার শুধু তাকে উন্মোচন করা, জাগিয়ে তোলা, সে জাগিয়ে তোলার দায়িত্ব নিয়ে আজকে সমাজসেবা দিবস। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক খাতে কাজ করার অনেক সুযোগের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাজসেবা এটা প্রতিটি মানুষের একটা অংশ, এটা কোনো পৃথক একটা চাপিয়ে দেওয়া বিষয় না। নানা বর্ণের বেলুন আর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় ওয়াকাথনের। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের দেয়া আলটিমেটামের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল না করায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সকাল 10টা থেকে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এ সময় আগামী রোববার থেকে ক্লাস বর্জনের ঘোষণাও দেয় শিক্ষার্থীরা। এর আগে গতকাল এক জরুরি সভায় পোষ্য কোটা কমিয়ে 1% নির্ধারণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাতে প্রেস ব্রিফিং করে সেটি প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। একই সঙ্গে আজ সকাল 10টার মধ্যে পোষ্য কোটা বাতিলের দাবি জানানো হয়, কিন্তু কোটা বাতিলের কোনো সিদ্ধান্ত না আসায় প্রশাসন ভবনে তালা দিয়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1% পোষ্য কোটা প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এটা আমরা আগেই নিউজে বলেছি। এখন সরাসরি চলে যাচ্ছি বিস্তারিত জানতে সহকর্মী সাইফুর রহমানের কাছে। সাইফুর, এখন পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীদের দাবি কি বলছেন তারা? মৌসুমী, আপনি যেমনটা বলছিলেন যে আসলে যে কোটা সংস্কারকে ঘিরে যে জুলাই অভ্যুত্থান বাংলাদেশে ঘটেছিল সেই আবারও সেই কোটা নিয়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও আন্দোলন শুরু করেছেন। তারা যেটা চাচ্ছেন সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পোষ্য কোটা রয়েছে সেই পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল চাচ্ছেন তারা, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বারবার যে পোষ্য কোটা নিয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছেন এবং তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনদের সঙ্গে কথা বলছেন। কথা বলে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, শুরুতে তারা 4% থেকে 3% করেছিলেন, কিন্তু সেই সিদ্ধান্তে কিন্তু শিক্ষার্থীরা কোনোভাবে মানছেন না এবং তাদের শিক্ষার্থীরা যেটা বলছেন সেটা হচ্ছে সম্পূর্ণভাবে পোষ্য কোটাকে বিশ্ববিদ্যালয় থেকে বাতিল করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য 1% কোটা পুনর্বহাল করার যে সিদ্ধান্ত সেটিও কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে। আমরা একটু কথা বলবো যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করছেন তারা আসলে এখন কি চাচ্ছেন, আপনাদের দাবিটা এখন কি? আমাদের দেখেন 3 দফা দাবিতে আমাদের আমরা আলটিমেটাম দিয়েছি 7 দিনের। এই 7 দিন শেষ এবং আমরা গতকাল রাতেও প্রেস ব্রিফিং করেছি, কারণ গতকাল তারা সিদ্ধান্ত দিয়েছে 1% কর্মচারীদের সঙ্গে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে কর্মকর্তাদের তাদের যদি সুবিধা দেওয়া হয় যে তাদের পিছিয়ে পড়া দল বসে তাদের সন্তানদের শিক্ষা বাধা দেবে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মেধার বিপরীতে মেধার বাইরে আর কোনো কিছু করার সুযোগ নাই। এবং এই 1%-এর আড়ালে যে 10% সুবিধা নিবে না এটার কোনো গ্যারান্টি নাই। এটা বিগত প্রশাসন বুঝিয়ে দিয়ে গেছে এবং এই প্রশাসন এতটাও ট্রাস্টেড আমরা তাদের প্রতি তারা 1%-এর আড়ালে 10% করবে, 10% সুবিধা নিবে না। ওকে, ধন্যবাদ সালাউদ্দিন। মৌসুমে শুনছিলেন যে আসলে তারা বলছেন যেটা যে মেধাই একমাত্র যোগ্যতা, যার কাছে কোনো কোটা তাদের কাছে হচ্ছে গ্রহণযোগ্য নয়, সে কারণে তারা পোষ্য কোটা সম্পূর্ণভাবে বাতিল চাচ্ছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। সাইফুর, আপনাকে ধন্যবাদ। লাগামহীন মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট আর ডজন খানেক ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি নিয়ে শুরু হলো নতুন বছর 2025। ব্যবসায়ী ও বিশ্লেষকরা মনে করছেন ক্ষতবিক্ষত অর্থনীতি পুনরুদ্ধারের পথে নতুন বছর হবে খুবই চ্যালেঞ্জিং। সুদ হার নিয়ন্ত্রণ করে বিনিয়োগ বাড়ানো না গেলে আরও সংকট দেখা দেবে কর্মসংস্থানের। বিগত সরকারের নীতি দুর্বলতা আর স্বেচ্ছাচারিতার সবচেয়ে বড় শিকার ব্যাংক খাত। আইন করে ব্যাংক লুটের সুযোগ করে দেয়ায় প্রায় ডজন খানেক ব্যাংক এখন ডুবতে বসেছে। ব্যাংক খাতের নৈরাজ্য, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় দুর্বলতা, অর্থ পাচার সহ অর্থনীতির নানা অনাচারে এখন লাগামহীন মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষ, যা স্বীকার করেন সরকারের নীতি নির্ধারকরাও। এখানে একটা বড় চ্যালেঞ্জ, এখন মূল্যস্ফীতি তো খুব কমানো যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন অর্থনীতির ক্ষত দ্রুত সারিয়ে তোলাই নতুন বছরের বড় চ্যালেঞ্জ। ব্যাংকিংয়ের ক্ষত, ব্যালেন্স অফ পেমেন্ট এবং ফরেন এক্সচেঞ্জের যে দুর্বলতা আর মূল্যস্ফীতি, এটা একটা ভিশাস সাইকেল বা দুষ্ট চক্র, একটা আরেকটাকে এফেক্ট করছে এবং এগুলোর সামগ্রিক একটা ইম্প্যাক্ট আছে কর্মসংস্থানে, নতুন বিনিয়োগে এবং আমাদের ইভেন এক্সপোর্ট এবং অন্যান্য যে অর্থনীতির বড় চালিকা শক্তি সেই জায়গাটাতেও। দীর্ঘদিনের নীতি দুর্বলতায় এখনও রপ্তানির তুলনায় আমদানি অনেক বেশি। প্রায় শূন্যের কোটায় নেমেছে বিদেশি বিনিয়োগ, নতুন বিনিয়োগে আগ্রহ কম দেশি উদ্যোক্তাদেরও। ব্যবসায়ীরা বলছেন চড়া কর কাঠামো, লাগামহীন সুদহার, জ্বালানির অনিশ্চয়তা আর ডলারের বিপরীতে টাকার অস্থির বিনিময় হারের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত চাঙ্গা হবে না ব্যবসা বাণিজ্য। তবে সবার আগে নিশ্চিত করতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে তাহলে দেশে বিনিয়োগ বৃদ্ধি পায়। বিনিয়োগ যদি বৃদ্ধি পায় তাহলে একদিক দিয়ে কর্মসংস্থান সৃষ্টি হয়, অন্য দিক দিয়ে উৎপাদন বৃদ্ধি করে দেশের জন্য সম্পদ সৃষ্টি করতে পারেন। সম্পদ সৃষ্টি করলেই তো আপনি সম্পদ বন্টন করতে পারবেন। এখন খালি পকেটে যদি আপনার থাকে, আপনি কাকে কী দিবেন? আপনি তো খালি পকেটে কিছু দিতে পারবেন না। দ্রুত অর্থনীতির ক্ষত সারিয়ে জুলাই আন্দোলনের সুফল হিসেবে জনগণের আর্থিক স্বস্তি নিশ্চিত করতে না পারলে অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনা করা কঠিন হতে পারে বলেও মত ব্যবসায়ী ও বিশ্লেষকদের। যেই অর্থনৈতিক উন্নয়ন আমি আর আপনি আশা করতেছি সেটা সম্ভব না, এটা কোনো দেশে হয় না, এখানে হবে না। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি হবে আজ। কিছুক্ষণ পর মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় বন্দী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য 12 ডিসেম্বরের আবেদন করলে তা নাকচ হয়। 31 অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেন ফিরোজ খান নামে এক বিএনপি নেতা। এরপর 25 নভেম্বর ঢাকা থেকে এই মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। পরদিন কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানোকে কেন্দ্র করে পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষের সময় আইনজীবী আরিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুষ্কৃতকারীরা। চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন আবেদনের শুনানি আজ। এ বিষয়ে আরও জানাতে আদালত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, চিন্ময় দাসের জামিন শুনানি কখন শুরু হবে, সেটা কি শুরু হয়েছে কিনা, এবং আইনজীবীরা কি আপনাদের সাথে কোনো কথা বলেছেন এই বিষয়ে, বিস্তারিত জানান। এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম আদালতের মহানগর দায়রা জজ আদালতের এজলাসের বাইরে। একটু পরেই এই আদালতে জামিন শুনানি হবে এবং আমরা সে অপেক্ষায় রয়েছি। আপনারা দেখছেন আদালতে কিন্তু প্রচুর নিরাপত্তা। আমরা দেখেছি সকাল থেকে চট্টগ্রাম আদালতের বাইরে এবং আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। অন্যান্য দিনের মতো আদালতে কিন্তু সাধারণের কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আপনারা জানেন গেল বছরের 12 ডিসেম্বর চিন্ময় দাসের পক্ষে একজন আইনজীবী এখানে এসেছিলেন এবং তার পক্ষে চট্টগ্রাম আদালতের কোনো আইনজীবীর কোনো ওকালতনামা না থাকায় সেই জামিন শুনানি হয়নি। এবং আজকে যেহেতু 2রা ডিসেম্বর আজকের দিন ধার্য ছিল, আজকে চিন্ময় দাসের পক্ষে জামিন শুনানিতে অংশ নিতে ঢাকা সুপ্রিম কোর্ট থেকে মোট 11 জন আইনজীবী একটু আগে তারা এখানে এসেছেন। যদিও এখনও শুনানি আরম্ভ হয়নি। আদালতের ভেতরে এবং বাইরে অসংখ্য আইনজীবী, সাথে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এবং আপনারা জানেন যে গত কয়েকদিন আগে যে আলিফ হত্যা, চিন্ময় দাসকে গ্রেপ্তারের বিষয় নিয়ে আইনজীবী আলিফকে হত্যা করা হয় এবং সেই ঘটনায় এখন পর্যন্ত মোট 6টি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় এখন পর্যন্ত প্রায় 60 থেকে 70 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যদিও এই হত্যা মামলায় কিন্তু চিন্ময় দাস শাসন করা হয়নি। মূলত আজকের যে জামিন শুনানি সেটি হচ্ছে রাষ্ট্রদ্রোহ মামলা। সেই মামলায় মূলত চিন্ময় দাসকে 26 নম্বরে এখানে আনা হয়। সেই সময় এখানে তার যারা অনুসারীদের সাথে এখানে পুলিশের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে আলিফকে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা। এবং আজকে যে জামিন শুনানি এটা আমরা দেখেছি সকাল থেকে কিন্তু অসংখ্য আইনজীবী আদালত চত্বরে এবং আদালতের বাইরে, তারা একটু আগেও অনেকে আইনজীবী তারা বিক্ষোভ করেছেন। তো আজকে চিন্ময় দাসের পক্ষে যারা এসেছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যদি বলছে তারা আজকে জামিন শুনানিতে অংশ নেবেন। যদি আজকে যদি আদালত জামিন না দেয় সেক্ষেত্রে তারা উচ্চ আদালতে এই জামিন চাইবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোরে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। সকালে তীব্র শীত উপেক্ষা করে বাইরে বেরিয়েছেন দিনমজুর ও শ্রমিকরা। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যানবাহন চললেও নেই যাত্রীর চাপ। শীতে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। জেলায় তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে উত্তরের জেলা দিনাজপুরে পৌষের হাড় কাঁপানো কনকনে শীতের বিপর্যস্ত জনজীবন। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা আর তীব্র বাতাসে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষের। পঞ্চগড়ে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সাথে চলাচল করতে দেখা গেছে। তীব্র শীতে বোরো ধানের আবাদ সহ আলু ও অন্যান্য সবজির ক্ষতির আশঙ্কায় কৃষক। এদিকে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় সবজি ক্ষেত সহ বিভিন্ন ফসলের মাঠে কাজ করতে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। গরু ছাড়ার জন্য ঘাস করা যায় না, ঠান্ডার কারণে বাইরে যাওয়ার সুযোগটা পাওয়া যায় না। এখন পর্যন্ত আমরা কোনো কম্বল পাইনি। এই ঠান্ডা কিভাবে থাকবো? যাই বসে থাকতে না করে ভাড়া ভাই পাইতে হতে দাম বাড়ায় না, ঘুরিয়ে আসি। বাইরে তো বের হয়ে যায় না, এত শৈত্যপ্রবাহ মানে 2 দিন মারাত্মক লেভেলের বলা যায়।
যুব এশিয়া কাপ ক্রিকেটে সেরা খেলোয়াড় ইকবাল হোসেন ইমনকে সিলেটে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হচ্ছে। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আজকে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে? এই জন্যই তৈরি হয়েছিল যে আমাদের এই জাতির ঘাড়ে একটি জগদ্দল পাথর চেপে বসেছিল। এই জগদ্দল পাথর এত ভারী, গোটা জাতিকে রুদ্ধশ্বাস অবস্থায় রেখেছিল। মানুষ নিঃশ্বাস নিতে পারত না, মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারত না, রাজনৈতিক দল তার কণ্ঠের স্বাধীনতা ছিল না, সে মিছিল করতে পারত না, মিটিং করতে পারত না। পুলিশ অনুমতি দেওয়ার পর যুবলীগ ছাত্রলীগ কেলে নিয়ে দেওয়া হতো। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব বিনা কারণে বিনা ওয়ারেন্টে রাত্রে বাসায় গিয়ে পরিবারের মহিলাদের সাথে খারাপ ব্যবহার করত এবং যদি যাকে খুঁজতে গেছে তাকে না পেলে পরিবারের মেয়েদেরকে পর্যন্ত গ্রেপ্তার করে নিয়ে এসেছে। আর এই করার মধ্যে দিয়েও নিস্তার হয়নি। শেখ হাসিনা নিজের ক্ষমতাকে নিরাপদ করার জন্য, কণ্টকমুক্ত থাকার জন্য এই যে বাংলাদেশে 30 লক্ষ মানুষ অকাতরে জীবন দিয়েছে, 2 লক্ষ নারী যারা নির্যাতিত হয়েছে, এই যে বড় অর্জনের মধ্যে দিয়ে এই যে স্বাধীনতা, এই স্বাধীনতাকে দ্বিতীয়বার কলঙ্কিত করেছেন পাকিস্তান হানাদার বাহিনীর নাই শেখ হাসিনা। আপনাদের এই সিলেটের সন্তান, গর্বিত সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক, পরে এমপি হয়েছেন, পরে দলের জাতীয় পর্যায়ে উঠেছিলেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ডিপিডিসি ভেঙে নতুন কোম্পানি গঠনের মাধ্যমে বিদ্যুৎ খাতে একটি নতুন অধ্যায় শুরু হয়। এই কোম্পানিগুলির গঠন মূলত পিডিপির মাধ্যমে অনিয়ম বন্ধ করার লক্ষ্য হয়েছিল। অর্থ লুটপাটের কৌশল। বিদ্যুৎ খাতের সরকারের নীতি একটি বড় অংশ হল কোটি কোটি টাকা লুটপাট করা। নতুন কোম্পানি গঠনের মাধ্যমে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ সুরক্ষিত করতে সক্ষম হয়েছে, কোম্পানি হয়েছে বলে। বিদ্যুৎ খাতের দুর্নীতির সূচনা। সরকারের উদ্দেশ্য নতুন কোম্পানি গঠনের মাধ্যমে সরকারের উদ্দেশ্য ছিল বিদ্যুৎ বিভাগের কার্যক্রমগুলোকে আরো স্বচ্ছ করা, জনগণের স্বার্থ রক্ষা করা। কিন্তু বাস্তবে দেখা যায় ওই উদ্দেশ্যগুলি বেশি কার্যকর হয়নি। নিয়ম ভঙ্গের উদাহরণ। নতুন কোম্পানি গঠনের পর বিদ্যুৎ খাতে অনিয়ম অব্যাহত রয়েছে। বিভিন্ন সময়ে প্রকল্প বরাদ্দ, কাজের মান, সময়সীমা নিয়ে অভিযোগ উঠেছে। বিদ্যুৎ খাতের অনিয়মের পরিণতি, অর্থনৈতিক ক্ষতি। বিদ্যুৎ খাতের অনিয়মের কারণে দেশে অর্থনৈতিক ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারের গৃহীত প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের অভাবে জনগণ বঞ্চিত হচ্ছে। সামাজিক প্রভাব। দুর্নীতির কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে, যা সাধারণ জনগণের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। বিদ্যুৎ কাটছাট কারণে শিক্ষা ব্যবস্থা, সেবা সহ অন্যান্য ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। শুধু পিডিপি নয়, বিদ্যুৎ খাতের দুর্নীতি শুধু পিডিপির মধ্যেই সীমাবদ্ধ নেই, অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও অনিয়মের চিত্র দেখা যাচ্ছে, যার ফলে পুরো খাতের কার্যক্রম ব্যাহত হচ্ছে। টি-20 ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। গণমাধ্যমকে কথা জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল শর্টার ফরম্যাটের দায়িত্ব ছাড়ছেন নাজমুল শান্ত। মাঝে এ খবর গণমাধ্যমে প্রকাশ হলেও বিসিবির পক্ষ থেকে জানানো হয় তাদের কাছে এমন কোনো তথ্য আসেনি। তবে এবার বোর্ডের কাছ থেকেই জানানো হলো টি-20তে আর নেতৃত্ব না দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন শান্ত। সেই সাথে বাকি 2 ফরম্যাটের নেতৃত্বের বিষয়টাও বোর্ডের উপর ছেড়েছেন এই ব্যাটার। তবে নতুন অধিনায়ক কে হবেন সেটা এখনই নির্ধারণ করেনি বোর্ড। অধিনায়কত্ব নেয়ার পর থেকেই ব্যাটিংয়ে খারাপ সময় পার করছেন শান্ত। প্রবল বৃষ্টির কারণে ইংল্যান্ডের উত্তরাঞ্চলের ম্যানচেস্টার শহরের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে শহরের কয়েকটি এলাকার বাসিন্দা। এই দুর্যোগ মোকাবেলায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ এবং সুপেয় পানির ব্যবস্থা। এতে বছরের প্রথম দিনেই চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, কিছু কিছু এলাকায় বহুতল ভবনের নিচতলা
তলা ডুবে গেছে। রাস্তার পাশে পার্কিং করা গাড়িও তলিয়ে গেছে পানিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজে নেমেছে স্থানীয় প্রশাসন। বন্ধ রয়েছে ম্যানচেস্টার বিমানবন্দর এবং রেল স্টেশনও। দেশটির আবহাওয়া দপ্তর বলছে, গত 2 দিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা এলাকাগুলোর 1 মাসের বৃষ্টিপাতের সমান। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।